কিন্তু ঘরের পরিবর্তন হলেই কি সে ধনী বা গরিব হয়ে যায় বলুন? হ্যাঁ, এখানে বসবাস করছি বা এই ঘরে যদি আমি থাকি তার মানে কি আমি গরিব হয়ে গেলাম? না, আমি কিন্তু গরিব না। কেন জানেন? আমি যে এই ঘরে আছি, এই ঘরটি এখন কোন জায়গায় আছে এটি কিন্তু প্রশ্ন। আপনি শুধু উপর থেকে দেখেই আন্দাজা করে নেবেন তা কিন্তু নয়। দেখুন, এই ঘরে থাকলে কিন্তু সন্তোষ ধন পাওয়া যাবে, আর সন্তোষ ধনের যিনি ধনী তাকেই কিন্তু প্রকৃত ধনী বলা হয়। কোটি কোটি টাকার বিছানায় শুয়েও কিন্তু আপনি ধনী হতে পারবেন না যদি সন্তোষ ধন না থাকে। তার দৃশ্যটা এখন আমি আপনাকে দেখাচ্ছি যে কেন এই ঘর এত সন্তোষজনক এবং কেন সন্তোষ ধন আমার কাছে রয়েছে। দেখুন আমার বাড়িটি কোন জায়গায়। দেখুন, যখনই এই বাড়ির দরজা দিয়ে তাকাবেন তখনও কিন্তু এমন সুন্দর দৃশ্য আপনার চোখে পড়বে। দেখতে পাচ্ছেন কি দৃশ্য রয়েছে আমার ঘরের বাইরে? হ্যাঁ, দেখলেন তো? এবার বলুন, এইটি কি সন্তোষজনক স্থান নয়? হ্যাঁ, এই সন্তোষজনক স্থান দেখেই কিন্তু বললাম যে সন্তোষ ধন হলো সবচাইতে বড় ধন। এরকম ঘরে মিত্র কে না বসবাস করতে চায় বলুন, যদি সন্তোষ ধন থাকে? একবার ভিউটা দেখুন, আহা হা হা। রাধে রাধে মিত্র, ধামসেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। তো এই মুহূর্তে রয়েছি হলো গুপ্তা গোদাবরীর খোঁজে। তো গোদাবরীর উদ্গম স্থান হলো এই স্থান। বর্তমানে নাসিকের পর্বত দেখতে পাচ্ছেন, এই পর্বতের দিকেই এগিয়ে চলবো এবং আপনাকে নিয়ে যাব একদম সেই চূড়ায় উপরে, যেখানে অদ্ভুত কপিল মুনি এবং গৌতম ঋষি যেখানে তপস্যা করেছিলেন, সেই তপস্যার স্থলী, এবং অহল্যা মাতার কথা তো শুনেছেন, তারা যে স্থানে ছিলেন সেই স্থানেই মিত্র চলে যাব। সত্যযুগের স্মৃতি রয়েছে এই পর্বত, এবং এই পর্বত দেখলেই মনে হবে যে সে সময় রাজাদের বড় বড় প্রাসাদই ছিল এর উপরে, যেন পর্বতের রূপই হলো এরকম। তো মিত্র চিন্তা করুন কোন জায়গায় এসছি আর কি। হ্যাঁ, প্রভু শ্রীরামচন্দ্র কোথায় এসেছিল? প্রভু শ্রীরামচন্দ্র। এর জগতই আলাদা সম্পূর্ণ। কত সুন্দর যে আমাদের ভারতবর্ষ, এই ভূমণ্ডল দেখে বোঝা যায় সুন্দরের অধিপতি যিনি, সেই গোবিন্দের রচনা কত সুমধুর, অসাধারণ রচনা। তো এখন এই বিশাল পর্বতের মালা অতিক্রম করে করে এখানে এসে একটুখানি দাঁড়ালাম, কেন কি রোদ প্রচুর, ঘাম টপ টপ করে ঝরছে। তো এ হলো আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের স্মৃতি। হ্যাঁ, বিশাল সুন্দর, বিশাল সুন্দর। আর বড় বড় ক্ষেত এখানে মিত্র আছে, যেরকম আঙুরের ক্ষেত তো আছেই, আরও অনেক সবজি হয়, এবং বাংলো বাড়ি টাইপের সবাই করে রাখে এখানে। আসল খেলাটা কিন্তু এবারে চালু হবে। দেখুন, এই যে মার্গ দেখতে পাচ্ছেন, বেয়ে বেয়ে কোথায় উঠতে হবে, বিশাল ভয়ঙ্কর যাত্রা। তো এই মহারাষ্ট্রের কথা অনেকবার বা অনেক ভিডিওতে দেখেছি, হরিহর ফোর্ট বলে আছে। হ্যাঁ, তো সেখানেও এরকম ট্রেকিং করে উঠতে হয়। এই যে নিচ থেকে ধুধু করছে, এখান থেকে ঘুরে আসলাম, সেই যাত্রা কিন্তু দেখায়নি, সে পথ দেখাচ্ছি ভিডিওর লাস্টে। কিন্তু এখন যাত্রাটা এখান থেকে শুরু করি, যেহেতু রোমাঞ্চকর দৃশ্যগুলো এখান থেকে শুরু হবে। হ্যাঁ, যত খাড়াই আছে না একদম উপর অবধি, উঠতে গিয়ে এবারে একদম দাঁত ভাঙার মতো অবস্থা। তো যাই হোক, চলুন যাত্রা আমি শুরু করি। ও ভগবান, যাই হোক, এই অভিজ্ঞতাটা করব অনেক দিন থেকে এই স্বপ্ন ছিল। আজকে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। পুরো ভূমণ্ডল চোখে পড়ছে এখান থেকে, অসাধারণ দৃশ্য মিত্র। আর আমি শুধু ভাবি একটাই কথা, যে এই সব কিছু নাকি প্রলয়ে ডুবে যাবে, তাই না? গৌতম ঋষির তপস্যার স্থলী আর গোমতী নদীর উদ্গম স্থান দর্শন করার জন্য কষ্ট তো করতেই হবে। উপরে কষ্ট, তার উপরে বাদরের যন্ত্রণা, কীরকম লাগে অবস্থাটা চিন্তা করুন। তো এই দেখুন, উপরে আরও কয়েকজন বসে রয়েছে। চলো। বাপরে বাপ, ভগবান, এত খাড়া সিঁড়ি আমার জীবনে এরকম প্রথম কষ্ট করছি। তো এখানে দেখুন হনুমানজির মূর্তি রয়েছে। এখনও যাত্রা কিন্তু শেষ হয়নি। দেখুন কোথা দিয়ে উঠলাম, কি সাংঘাতিক কষ্ট বাবা। ওই সেই দেখতে পাচ্ছেন মানুষগুলো হেঁটে হেঁটে আসছে, ওই জঙ্গল দিয়ে 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 ওই দূর থেকে যাত্রা শুরু হয়েছিল। ও, আর এই যে মুহূর্তে মুহূর্তে এদের কাছে পরীক্ষা দিতে হচ্ছে। খাবার দেখলে আর রক্ষা নেই, ওই জন্য
দেখুন সিঁড়িটা নোংরা হয়েছে শুধুমাত্র এদের জন্য। এই দেখুন এদেরকে অ্যাটাক করছে। খাবার বা ব্যাগ যদি কোনো কিছু থাকে বাস হয়ে গেল, তার আর এই যাত্রায় রক্ষা নেই। গায়ে ঘিসে ঘিসে চলে, এমনিতে কষ্ট, তার উপরে যদি এরকম পরেশান করে। দেখুন এবার এর ভিতরে ঢুকতে হবে। ও বাবা গো, এ কি পরীক্ষা! বিভৎস সিন মিত্র, বাবা হাসি পায় কি, কান্না পাওয়ার মতো অবস্থা। উফ, और कितने दूर है भैया, सीढ़ी कितने है? और তো কি ভাবছেন? এই দৃশ্য দেখে প্ল্যান করার ইচ্ছে হচ্ছে, আমার তো হাঁটু ফাটু কাঁপছে ভাই। উফ। ও গোবিন্দ, কি দৃশ্য মিত্র! ট্রেকিংয়ের বাপ মিত্র, এরকম ট্রেকিং আমার জীবনে কোনোদিন হয়নি আর হবেও না। বাপরে বাপ, এই যে দেখুন, যেন মনে হচ্ছে মহল। আর এই মহলের এই যে পাথর দেখুন কেটে রাস্তাগুলো তৈরি করা। এবার এই দরজার ভিতর থেকে প্রবেশ করতে হবে, তারপরে আবার খাড়া সিঁড়ি। আরে ভগবান, বানিয়েছে কিভাবে ওটাই তো বুঝতে পারছি না। ও ঠাকুর, কে কে করোনার ভ্যাকসিন নিয়েছে সেটা বোঝা যাবে। করোনা কা ভ্যাকসিন নিয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি তো নিয়েছিলাম। वैसे भैया कोरोना का वैक्सीन लिए थे? हाँ बस, तब तो सही है। हम खुद ही वैक्सीन दे रहे हैं ना, मेल को या फीमेल को। দেখুন এবারে পুরো এই দরজাটি কীভাবে তৈরি করেছে, ও ভগবান! আর কত দূর জানি না, এই যাত্রায় বেঁচে ফিরবো কি না। ও ঠাকুর, ও ভাই একটু বসি আমি। যাও ভাই बैठते। ওরে গোবিন্দ আমার কোন জন্মের পরীক্ষা নিচ্ছে, থরথর করে কাঁপছে গা হাত পা। ও বাবা, যা কষ্ট হচ্ছে মিত্র তার কি বলবো। রোদও যেমন আছে, কিন্তু হ্যাঁ হাওয়াটা কিন্তু বেশ ঠান্ডা। ট্র্যাক কিন্তু এখন অবধি শেষ হয়নি, এখনও সেই পর্বতের চূড়ার উপরে উঠতে হবে। চলুন, আরও কিন্তু কষ্টসাধ্য যাত্রা রয়েছে। আচ্ছা, এই যে আমার সামনে পর্বতের চূড়াটি দেখতে পাচ্ছেন, এর উপরেই কিন্তু উঠতে হবে একদম। এখান থেকে গিয়ে সেই যে সবাই উঠছে, আমাকেও লাইন দিয়ে উঠতে হবে। কিন্তু এই স্থানের ভিউটা কিন্তু অসাধারণ মিত্র। এই যে আমাদের ত্রিম্বকেশ্বর মহাদেব মন্দির রয়েছে, সেই মন্দির কিন্তু এই পর্বতের একদম নিচে শিখরে রয়েছে। চারিদিকে পর্বত শৃঙ্গমালা, আর এই ত্রিম্বকেশ্বর মন্দিরটি রয়েছে একদম মাঝখানে। আর হ্যাঁ, আরেকটি কথা বলে দিই মিত্র, এই উপরে আসাটা আসলেই একদম খাড়া সিঁড়ি। তো মিত্র, যদি বাচ্চা থাকে, বয়স্ক ব্যক্তিরা থাকে, মানে আমাদের এই বয়সেও কিন্তু এই লাঠির দণ্ডের সাহারা নিতে হচ্ছে। তাহলে চিন্তা করুন, যদি অল্প বয়সের কোনো ব্যক্তি থাকে বা বৃদ্ধ বয়সী থাকে, তাহলে কিন্তু তাদের জন্য অনেক কষ্টদায়ক হয়ে পড়ে। কিন্তু হ্যাঁ, উপরে আসার পরে কিন্তু এই সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। সৃষ্টিকর্তা তার এই ভুবনকে যে কত সুন্দরভাবে ঢেলে সাজিয়েছে, তার নিদর্শন কিন্তু মহারাষ্ট্রে আসলে বোঝা যায়। এবারে প্রশ্ন হতে পারে, তাহলে কি দার্জিলিং, সিমলা, গ্যাংটক, মানালি এসব স্থানে বোঝা যায় না? যায়, কিন্তু ওখানের যে পাহাড় আছে না, তার সৌন্দর্য অন্যরকম। আর এখানের যে পর্বত শৃঙ্গমালাগুলো আছে, এটা কিন্তু আলাদা একটা ভাইব আসবে। সত্যি কথা বলতে, আপনি কোনো আরবিয়ান কান্ট্রিতে চলে এসেছেন এরকম কিছুটা মনে হতে পারে আপনার। একদম সম্পূর্ণ আলাদা সেই পাহাড়ের সাথে আর বর্তমান এখানের পাহাড়ের সাথে কোনো মিল নেই, একদম আলাদা একটি জগৎ। তো সেই জগতে চলতে চলতে একটি কথা আরও মনে পড়ছে, যে এই জগতে আসলেন কি করে আমাদের এই গোমাতারা। দেখুন তো, হ্যাঁ রোদ থাকলেও খুব একটা বেশি গা পোড়ানো রোদ নেই, আবার যখন একটু একটু মেঘ ভেসে আসে তখন বেশ অনেকটাই
ঠান্ডা লাগে, ভালো লাগে। তো এই যে গোমাতারা বসে আছে দেখুন কি ভালো যে লাগছে দৃশ্য। হ্যাঁ, আবার এখানে কিন্তু আবার মাটির অংশ দেখতে পাচ্ছি। এই যে এগুলো মনে হচ্ছে দেখুন মাটি ভাঙলাম পরে ঢালাগুলো ভেঙে যাচ্ছে। মাটি এবং শিলা শ্যামবর্ণ, চারিদিকে যেদিকেই তাকাবেন না কেন মেঘও যেরকম শ্যামবর্ণ, আর সেরকম কিন্তু এই শিলাগুলো শ্যামবর্ণ পাহাড়ের। তাই কিন্তু বেশ একটা অন্যরকম জগৎ সৃষ্টি হয়, হ্যাঁ, প্রভু শ্রীরামচন্দ্রের রং। তো চলুন, এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট এই কুঠিয়াগুলি, এগুলিতে কিন্তু জল খাবারের ব্যবস্থা আছে। শশা পাবেন আপনি, জলের বোতল, হ্যাঁ, তারপরে আরও ছোটোখাটো অনেক খাবার জিনিস আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। আর এগুলো তৈরি করা কিন্তু দেখেছেন এই যে পাহাড়ীয় গাছগুলো আছে সেই ডালগুলো এনে বিশাল শক্ত, এভাবেই কিন্তু তৈরি করেছে। মহারাষ্ট্রের যারা মধ্যবিত্তদের বাড়ি আছে তাদের কিন্তু ঘরবাড়ি টিনেরও দেখেছি, অনেক টিন দিয়ে তৈরি করে। হ্যাঁ, এবারে দেখুন ঘুরে ঘুরে উঠতে হবে। আমি একটু সোজা রাস্তাতেই যাব, বেঁকা হলেও ভালো, কেন কি খাড়াইটা একটুখানি কম হয়। চলুন যাওয়া যাক। আরও ওখানে দুটো বৃক্ষ আছে, সেই বৃক্ষের নিচে একটুখানি বসা যাবে। খানিকক্ষণ চলার পরে দেখুন এক মাতাজিকে দেখতে পাচ্ছি, একটি কুটিয়া নির্মাণ করা এবং প্রতিটা বোতলের উপরে, গ্লাসের উপরে এক একটি করে লেবু রেখেছেন। মানে জলের ব্যবস্থা তো অবশ্যই চাই এখানে, তাই না? বেশ ভালো। আর এই যে বৃক্ষে একটি ফল আছে, এটা কি ফল জানি না, হরতকি গাছের মতোই লাগছে। এখানে কিন্তু হরতকি ফল পাওয়া যায়। তো যাই হোক, দেখুন সবাই কিন্তু এখানে ক্লান্ত হয়ে বসে পড়েছেন। মাতাজিও বসেছেন, আমাদের তাউজিও বসে পড়েছেন। হ্যাঁ, কেন কি, হ্যাঁ, कहाँ से हैं ताऊजी आप? कहाँ से? अच्छा अच्छा, वो महाराष्ट्र में ही आता है वो? अच्छा अच्छा, अपन अपन नंदरचे। তো এনারাও একই জায়গার। যাই হোক, তো এনারাও দেশি লোক পেয়ে গেল, আমারও যাত্রা শুরু হলো উপরের দিকের। তো গৌতম ঋষি এই পর্বতের উপরে কিভাবে ছিলেন? আসলে ওনারা মনে হয় তপবলে চলে আসতেন, জানেন তো। হ্যাঁ, ওনাদের তপবল এরকম ছিল যে হাওয়ায় চড়েও চলে আসতে পারতেন, তাই না? তা তো এই দৃশ্য দেখে বোঝা যাচ্ছে। নয়তো এই যে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে চলছি, তারপরেও যেন কষ্ট শেষ হচ্ছে না, যাত্রাও শেষ হচ্ছে না। তো বলেছিলাম না মিত্র যে ছোট বাচ্চাদের নিয়ে আসবেন না, তারা তো লাফালাফি করবে, ছোটাছুটি করবে। পড়ে গিয়ে দেখুন এখন নাকে লেগেছে খুব জোর। কি হবে ভগবান জানে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে না। ভগবান, তো দেখেছেন তো মিত্র, বলতে না বলতে ছোট ছোট বাচ্চাদের নিয়ে এত উপরে, যা উঠতে 2 ঘন্টার উপরে সময় লাগলো, এত খাড়া চড়াই কি দরকার? তো মিত্র, কথা হলো প্রভু শ্রী রামচন্দ্র কত দুর্গম পাহাড় অতিক্রম করেছেন। এই দণ্ডকারণ্যের বনে বনে বেরিয়েছেন, নাসিকের বনে বনে বেরিয়েছেন। ভাবা যায় মিত্র কত কষ্টসাধ্য পায়ে হেঁটে এতটা উপরে ওঠা, আবার নামা, তারপরে এরকম পাহাড় টপকে টপকেই তো সে সময় যেতে হতো, তাই না? তারপরে গিয়ে পৌঁছায় কিন্তু রামেশ্বরমে। হ্যাঁ, এই যে বাহনে করে যাত্রা, সেটি কিন্তু আর ছিল না। তা উনি মানুষ্য লীলা করে কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে কতটা কষ্টসাধ্য ছিল 14 বছরের বনবাস। তো রাবণের রথটা ঠিক কোথা থেকে এসেছিল মিত্র বলুন তো? হ্যাঁ, এই পর্বতের বিশাল উঁচু মার্গ থেকে, হ্যাঁ, রাবণ মাতা সীতাকে নিয়ে। তো যাই হোক, দেখুন আমাদের মহারাষ্ট্র কত সুন্দর, তাই না?
এবারে উপরে কিন্তু এসে পৌঁছালাম অনেক কষ্টের পরে। এবারে চলুন মন্দিরটি কোথায় আছে, মানে আমাদের এই স্থান থেকেই কিন্তু ধুধু করছে, দূরে দেখা যাচ্ছে হলো মা গোদাবরীকে। আর এই গোদাবরীর উদ্গম স্থান যেহেতু এই স্থান, তো এখানে কিন্তু মন্দির রয়েছে। এবার আবার সেই নিচের দিকে নামতে হবে, মানে চিন্তা করা যায় আসলে মিত্র, সত্যি কথা বলতে যা সময় লাগলো এখানে আর এত ভক্তদের পরিশ্রম, এখানে কিন্তু রোপওয়ে অবশ্যই প্রয়োজন। অনেকটা উঁচু আর অনেকটা কষ্টসাধ্য, সেটা তো দেখলেন এই যাত্রার মাধ্যমে। চলুন এবার আবার এই মার্গ টপকে, মানে এই পর্বত টপকে আমাদেরকে যেতে হবে হলো ওপারে। ওপারের দৃশ্য, হ্যাঁ যখন আপনি এপারে আসবেন, এর উপরে উঠবেন, দৃশ্য কিন্তু অসাধারণ, মন জুড়িয়ে দেবে আপনার। প্রভু শ্রী রামচন্দ্রের বনের মার্গই কিন্তু হলো এসব মার্গ। তো যাই হোক, আর যেখানে ভোলেনাথ বিরাজমান রয়েছে, এই যে শহরটি মিত্র এখান থেকে দেখা যাচ্ছে, দেখুন ধুধু করছে নিচে। এখানেই কিন্তু আমাদের ভোলেনাথজির জ্যোতির্লিঙ্গ রয়েছে। জ্যোতির্লিঙ্গের নাম কি আছে মিত্র? সেটি হলো ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। আর এখানে দুটি কুণ্ড রয়েছে। তো মিত্র চলুন এবারে আমরা যাই এগিয়ে। কি দৃশ্য মিত্র, এখান থেকেই মিত্র উঠেছি। আর কি মার্গ, বাপরে বাপ, অসাধারণ সুন্দর মিত্র, অসাধারণ সুন্দর। তো যাই হোক, এই যে দেখুন, আপনাকে এখান থেকে আগে দেখিয়ে দিই। আর চলতে চলতে রোমাঞ্চকর যাত্রা, তো অবশ্যই দারুণ দারুণ দৃশ্য আপনি এখানে আসলে দর্শন করতে পারবেন। আর প্রভু শ্রী রামচন্দ্রের কথা তো অবশ্যই মনে পড়বে। তো এই যে দেখুন ধুধু করছে যে মন্দিরটি দেখা যাচ্ছে এখানে, এটি হলো গিয়ে গোদাবরী মায়ের উদ্গম স্থান। এবং এখান থেকে আবার চলে আসতে হবে, খুব সুন্দর ভিউর নিতে নিতে একদম চলে যেতে পারবেন এইখানে মন্দির দর্শন করার জন্য। এই স্থানেই কিন্তু নিবাস করেছিলেন হলো আমাদের গৌতম ঋষি। তো চলুন এবারে এখান থেকে আবার পুনরায় যাত্রা শুরু করি। আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ উঠেছে, তার ভিতরে আবার রোদও রয়েছে। সব মিলিয়ে একদম মনকে আনন্দে প্রফুল্লতায় ভরে দেওয়ার মতো মিত্র স্থান। এবারে চলুন, এই যে দেখুন নিচ থেকে নামতে হবে। আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, যাত্রীরা হালকা টিফিন করে নিতে পারে এখানে। যাই হোক, জল টল খাবার যদি করে। আর যেরকম মেঘ ছেয়ে আসছে, তাতে কিন্তু বৃষ্টি খুব তাড়াতাড়ি নেমে যাবে, তো সেটা ভয় পেলে হবে না। চলুন এবার এগিয়ে যাই। দেখুন এই যে বাউন্ডারি দেওয়া রয়েছে লোহার, এখান থেকেই কিন্তু সব ভক্তরা এগিয়ে যাচ্ছে। মানে এই দেখুন আরেকটি মজার বিষয়, এই সেই উপরে পর্বতের এইখান থেকে আপনি হয়তো মনে করছেন যে এর হাইট ছোট, খুব একটা বেশি নয়, কিন্তু মিত্র এখান থেকে আপনি যদি উপরের দিকে তাকান, আর এই ভগবান কত দূর দূর, এদের এনার্জি কত। করোনার ভ্যাকসিন মনে হয় 4টে করে নিয়েছে, বাপ রে বাপ। এখান থেকে বেয়ে একদম উপর অবধি চলে যাচ্ছে, আমার সাহসে কুলাবে না। এই অবধি এসি, তাই অনেকটা এনার্জি লস হয়ে গেল। তো যাই হোক, এবার চলুন নিচের দিকে যাই। আর দেখুন পুরো মহারাষ্ট্র না পাথর দিয়ে মোড়া, সত্যি কথা বলতে। নয়তো দেখুন দৃশ্য, মানে দূর দূর, যদি বহু দূর, যত দূর চোখ যাবে আপনার শুধু পাথর আর পাথর। আর ট্রেনে করে যখন আসবেন তখনও দেখবেন পাথর। সম্পূর্ণ মানে এই মহারাষ্ট্রটা আর কি পাথরের দ্বারা নির্মিত। বর্তমানে এখন তো চলছে জুলাই মাস। তো মিত্র সবচেয়ে মজার বিষয় হলো এটা যে আপনি ভিডিওটা পরে দেখতে পারেন, কিন্তু হাওয়াটা এত ঠান্ডা বইছে যে আপনার ক্লান্তি একদমই লাগবে না। ওটার সময় শ্বাসটা কিন্তু একটু ঘন হয়ে যাবে। কার হার্টের জোর কতটা আছে, হার্ট আপনার কতটা ভালো আছে, তার প্রমাণ কিন্তু দিয়ে দেবে এই যে ট্র্যাকিং। এই যে দেখুন কত বয়স্ক লোকেরা আসছে। ওয়াও, কি ভিউ মিত্র, অসাধারণ ভিউ। এটি কিন্তু একটি শর্টকাট রাস্তা, আর আবার এই দিক থেকে ঘুরে অনেকটা যেতে হবে এভাবে। তো আমি শর্টকাটটাই ধরবো ভাবছি। আর এই যে দেখুন ওনাদের কিন্তু হার্টের জোর কিন্তু অনেক আছে। তো আমাদের ভারত মাতা কি জয় হো বলে কিন্তু এগিয়ে চলতে হবে। কেন জানেন, এত সুন্দর দৃশ্য মিত্র কোথায় পাবেন। আর এই যে কালো এখানের পাহাড়গুলো আছে না, এটা দেখে আপনার মনে হবে কি জানেন তো, ঢালাই দেওয়া। আরে বাপরে, এত খাড়াই, কী করে নামবো এটাই তো ভাবছি। যাই হোক, নামতে তো হবে। একবার যদি পা স্লিপ কাটে তাহলে একদম নিচে চলে যাবো মিত্র, তাতে আর রক্ষা নেই। হাঁটুর জোরের পরীক্ষা আর হলো হার্টের পরীক্ষা, এই দুটোতে পাস করলেই কিন্তু এরকম জায়গায় আসা যায় এবং মন্দির দর্শন করা যায়। ওই জন্য অনেকে বলে যে আরে ভক্তি সাধন ভজন কখন করবি, বয়স হলে করবি, এখন সংসার কর। বয়স হলে কি এসব জায়গায় মিত্র সহজে আসা যায় আর এরকম ট্র্যাক করা যায়, তাই না? তো দেখুন এই মাসির বয়স কত হবে, কিন্তু তাও লাঠি ভর দিয়ে মাসি বেশ চলছেন।
অনেক সাহস আছে মাসির, কিন্তু আমার কিন্তু অত সাহস নেই। হ্যাঁ, মাসি কিন্তু জুতো খুলে নিয়েছে স্লিপ কাটবে বলে, ভয় তো আছেই। যাই হোক, চলুন, আর বেশি দূরে নয়, অসাধারণ ভিউ। যাই হোক, একদম কাছে চলে এসেছি। দেখুন, মন্দিরের কাছে আসতে না আসতে কিন্তু এই যে এখানে কিন্তু যাত্রীদের একটু বিশ্রামের ব্যবস্থা আছে। এই কেন কি, এই যে মেঘটা যে আসে, এই মেঘটা যতক্ষণে না কাটবে মিত্র, আমি কিন্তু ততক্ষণে এই জায়গা থেকে নড়ছি না। এই যে এই দোকানের ভিতর থেকে যেতে হবে, ছাউনি এখানে দিয়ে রেখেছে, সবাই লাঠি ভর দিয়ে দিয়ে যাচ্ছে। আমার লাঠিটা কিন্তু মিত্র হারিয়ে ফেলেছি। এই পাহাড়েরই একমাত্র ক্ষমতা আছে যে অল্প বয়সে ও লাঠি ধরিয়ে দেয়, তাই না? দেখুন, এদিকে এদিকে রোদ দেখতে পাচ্ছেন, একদম পুরো পরিষ্কার। আর ওই পাহাড়টির উপরের চেহারাটা দেখুন একবার। এই এমনিতে উনি শ্যামবর্ণ, তার উপরে আবার উপরে শ্যাম এসে মাথার উপরে ভর করেছে, তাই জগৎ পুরো শ্যামবর্ণ হয়ে গেছে এখানে। যাই হোক, একটা গ্রামের পরিবেশ, এখানে অনেক দোকানপাট আছে, পূজার সামগ্রী আছে, ভালো লাগছে। কিন্তু বৃষ্টিটা শুরু হলে কিন্তু কালো লাগবে। এটি হলো ব্রহ্মগিরি পর্বত বলা হয়। बना लिया। তো দেখুন, ব্রহ্মগিরি মন্দির, ব্রহ্মগিরি কুণ্ড রয়েছে এখানে। দেখুন, চলুন কুণ্ডের পরিক্রমা দিয়ে দিই। কত সুন্দর কুণ্ড এখানে। জয় ভোলেনাথ। তো চলুন, এই মন্দির তো দর্শন করে নিলেন, দর্শন কিন্তু শেষ হয়নি, এরপরে আরো দর্শন করাচ্ছি। ওরে বাপ রে বাপ, কি দৃশ্য মিত্র! এত কষ্টের পরে যখন এখানে এসে আপনি দাঁড়াবেন, তখন কিন্তু সেই কষ্ট সম্পূর্ণরূপে ভুলে যাবেন। গৌতম ঋষির তপস্যার স্থলী কত অপরূপ সুন্দর, দেখেছেন? মাতা অহলিয়া, হ্যাঁ, কোন অহলিয়া বলুন তো? আসলে সেই অহলিয়া, যে অহলিয়ার মাথায় চরণ রেখেছিলেন প্রভু শ্রী রামচন্দ্র। হ্যাঁ, তারাই বাস করতেন। দেখুন, আমরা যেরকম জন্মের পর একই ভিটে বাড়িতে থাকি বা একই জায়গায় বসবাস করি না, তেমনি কিন্তু মুনি ঋষিরাও স্থানের পরিবর্তন করতেন। কেন জানেন? বেশি দিন কোনো স্থানে থাকলে সেখানের প্রতি আসক্তি জন্মাবে। তাই পুরো ভারতবর্ষ জুড়ে কিন্তু মুনি ঋষিরা, যেরকম আগস্ত্য মুনি হোক কিংবা বাল্মীকি মুনি হোক, বিভিন্ন স্থানে গিয়ে গিয়ে কিন্তু কুটিয়া নির্মাণ করে তারা নিবাস করেছেন, তেমনি আমাদের গৌতম ঋষিও কিন্তু এখানে নিবাস করেছেন। খুব সুন্দর জায়গা বলা হয় তাকেই যেখানে শতগুণী পরিবেশ থাকে, একদম ঝঞ্ঝাট ঝামেলা মুক্ত, বিশাল সুন্দর পর্বত, এবং এখান থেকে কত ভক্তরা যাচ্ছে হলো দেখুন এগিয়ে সেই দূরে মন্দির দর্শন করার জন্য। আমিও এখানে দাঁড়িয়ে আছি। আকাশের মেঘের এরকম অবস্থা দেখে মনে একটু ভয় লাগে যে বৃষ্টি হবে কি না, তাই এই ছাউনি দেখে সব জায়গায় একটুখানি অপেক্ষা করি যে প্রভু কোথায় কোথায় এসেছেন। এই মিত্র পর্বত্য অঞ্চল অতিক্রম করে করে কত কষ্ট করেছেন, আর সেসব জায়গায় এসে যদি আমরাও কষ্ট না করে অনায়াসে হেঁটে যাই তাহলে কি করে হয়। তো যাই হোক, তো চলুন তাহলে আমরা এগিয়ে যাই। মিত্র, যত পাহাড়ের উপরে উঠবেন তত কিন্তু টাকা বাড়তে থাকবে। এই জলের বা একটা শশা বা টুকিটাকি একটুখানি কিনলেন কিছু খাবার জন্য, অসম্ভব দাম। মানে 10 টাকার জলের বোতল এখানে হলো 30 টাকা, চিন্তা করুন। এবং 20 টাকার যে জলের বোতল 1 লিটারের, সেটা হলো 50 টাকা দাম। কিন্তু আমার তো পিপাসা লেগেছে, চলুন এখানে জিজ্ঞেস করি। দেখেছেন, পরিবেশ যেরকম পয়সাটাও কিন্তু সেরকম লাগে। তো যাই হোক, বৃষ্টি নামলে এনাদের কাছে আশ্রয় নেওয়া যাবে। এবার আমি জিজ্ঞেস করে দেখি কোনটার কি দাম রয়েছে। भैया ककड़ी कैसे दिए? 20 रुपये 20 20। और पानी का बोतल 20 वाला? 50 50 50 50। 50 बहुत ज़्यादा है। 30 फिर भी ठीक है, 10 रुपये ज़्यादा ले लो। 40 40 30 रुपये लगा लो और 20 ये 50 हो जाएगा।
হ্যাঁ तो 40 টাকায় এক বোতল দেবে বলছেন জল ठीक है दे दो एक पानी का बोतल और एक काकड़ी दे दो है नहीं ओ तो कैश देना पड़ेगा है ना हाँ, कैश। ऑनलाइन व्यवस्था नहीं है ठीक है कोई बात नहीं आप बढ़िया से कच्चा देख के एक बनाओ ठीक है ओके वैसे मेहनत तो लगता है यहाँ पे लाने में ये तो हम लोगों को भी मालूम है भैया रात में यहीं पे रहते हैं कि नीचे चले जाए नीचे नीचे নিচে চলে যেতে হয় না আচ্ছা আচ্ছা তো যাই হোক সারাদিন ওনারা এখানে যে ট্যুরিস্টরা আছে সারাদিন এখানে ওনারা ব্যবসা করেন এবং সন্ধ্যের পরে ওনারা নিচে নেমে যায় তো যাই হোক এই শুধুমাত্র একটুখানি ব্যবসার জন্যই উপরে এত কষ্ট করে আসা আর তারপরে যদি এটুকু ব্যবসা না হয় কি বলবো আমরা তো বাধ্য আর ওনারাও বাধ্য কেন কি পরিশ্রম একটা জলের বোতল নিয়ে এতটা উপরে ওঠা মিত্র এখানের যা ভাইব এখানের যা দৃশ্য অসাধারণ সুন্দর মিত্র নাসিক আসবেন দর্শনের জন্য অবশ্যই আপনি প্রোগ্রাম করুন আমরাও প্রোগ্রাম করছি দর্শন করিয়ে দেব পুরো নাসিক আর শুধু নাসিক না আসলে নাসিকের সাথে অনেক কিছুই দর্শনের থাকবে যেরকম উজ্জয়ন মানে 3টে আপনার জ্যোতির্লিঙ্গ থাকবে মহাকালেশ্বর ওমকারেশ্বর এবং এখানে রয়েছে ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ তো এই 3টে জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারবেন তারপরে এরকম সুন্দর সুন্দর মানে ট্রেকিংয়ের ব্যবস্থাও থাকবে তো সব মিলিয়ে অসাধারণ হাওয়াও বইছে বিশাল সুন্দর মানে 4-5 ঘন্টা এখানে চলে যাওয়া কোনো ব্যাপার না মানে একটা দিন কিন্তু এখানে আপনার ট্রেকিং করার জন্য লাগবে তবেই আপনি সুন্দরভাবে কিন্তু এই ভিউটা দর্শন করতে পারবেন এবং মনে করতে পারবেন প্রভু শ্রী রামচন্দ্রের বনবাসের মার্গ কত সুন্দর ছিল যারা মহাকালেশ্বর দর্শন করবেন ওমকারেশ্বর দর্শন করবেন তারা কিন্তু এরকম সুন্দর সুন্দর স্পটও অনেক পাবেন সেসব জায়গায়ও কিন্তু আপনি ভ্রমণ করে নিতে পারেন যেরকম আমি এসেছি দেখুন হ্যাঁ প্রকৃতি দেখুন প্রকৃতির সাথে আপনার মিশে যেতে ইচ্ছে করবে যে আমাদের ভারতবর্ষ এই যে বন্দে মাতরম আমরা কেন বলছি আমরা মায়ের বন্দনা করি তাই না তো সেই কারণেই মিত্র দারুণ দারুণ ভিউ পাবেন কিন্তু আপনি ভগবানের দেখুন এটি তো ভগবানের 14 বছরের বনবাসের মার্গ ধরুন নাসিক উজ্জয়ন তারপরে এই যে চিত্রকূট হয়ে বড় বড় পর্বতের উপর থেকে আমাদের প্রভু শ্রী রামচন্দ্র এসেছেন এই 14 বছরের বনবাসে একদম রামেশ্বরম অবধি গিয়েছেন হ্যাঁ তো এই যে দেখুন মেঘ কিভাবে ভেসে আসছে ওহো বাপরে বাপ নিচে শুধু মেঘের ভেলা আর মেঘের ভেলা হ্যাঁ প্রাণ জুড়ানো মেঘের ভেলা নিচে রয়েছে আমাদের প্রভু তার তীর্থধাম এত সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে যে পুনরায় তীর্থ ছেড়ে আবার আমরা অন্যান্য হিল স্টেশনে যাই তীর্থে আসলে কি হয় মিত্র এক তো আপনি পর্বত যদি ভালোবাসেন পাহাড় ট্রেকিং করতে ভালোবাসেন সেগুলো তো পাচ্ছেনই আবার প্রভুর কিন্তু কৃপাও পাচ্ছেন মানে এই যে তীর্থের পুণ্যটুকুও কিন্তু আমাদের অর্জন হচ্ছে তাই সব মিলিয়ে তীর্থধাম ভ্রমণ করা দর্শন করাই হলো শ্রেষ্ঠ আমার তো তাই মনে হয় মিত্র তো মিত্র যখন এখানে উঠছিলাম তখন ভাবছিলাম আরে কিছু ব্যক্তি ভক্তদেরকে দেখা যাচ্ছে জ্যাকেট পরে আছে কেসটা কি আসলে তারা অনেক ভোরে এসেছে আর এই যে দেখুন মেঘ এই পর্বতকে কীভাবে ছেয়ে গেল আর এখান থেকেও ভেসে আসছে তার মানে এখানে উপরে কিন্তু সকালবেলা বেশ ভালোই ঠান্ডা থাকে তো আমরা জটা মন্দিরে কিন্তু পৌঁছে গেলাম বোতল ले जाते हैं ना ঠান্ডা আর ঠান্ডা পুরো স্প্রে করে দিয়েছে কুণ্ড একটু নোংরা হয়ে গেছে বাদরে এই খাবার টাবার ছিনিয়ে নেয় তাই এই কুণ্ডটি নোংরা দেখা যাচ্ছে তো চলুন মন্দির দর্শন করে নিই এবার যা সবাই চলে গেল আমাকে একা ফেলে ওই পাহাড়ের দিকে শুধু বাদররাই আছে এখানে এখন অবস্থিত ওপাশে পুরো সাদা হয়ে গেল কুয়াশায় ভরে গেল সম্পূর্ণ পর্বত ঢেকে গেল বাহ রে বাহ কি লীলা প্রভুর হ্যাঁ ক্ষণে ক্ষণে এই জগৎ সংসার কত পরিবর্তন হয় আমাদের মনের মতো হ্যাঁ আমাদের মন যেরকম পরিবর্তনশীল এই জগৎও কিন্তু পরিবর্তনশীল প্রকৃতিও পরিবর্তনশীল সেলফি নেবে এই হলো মন্দিরের ভিতর মন্দিরের পরিসর দেখুন জয় ভোলেনাথ জয় শিব শম্ভু এখানে দেখুন চুলের চিহ্ন পাওয়া যায় এখানে জটা ছুঁড়েছিলেন জটা পাটকেছিলেন ভোলেনাথজি তাই এই মন্দিরের নাম হলো
জটা মন্দির ত্রিশূল দেখুন। জয় ভোলেনাথ ভগবান কি জয় হোক। তো দেখুন আমাদের প্রভু এসব স্থানে থাকবে না কেন? কেন কি প্রভু এসব স্থানকেই ভালোবাসেন, আর এই এসব স্থানে থাকার জন্যই আমরা কি করি, সারা জীবন ধরে পরিশ্রম করি, তারপরও একটা বাংলো বাড়ি বানাবার চেষ্টা করি, যে বাগান বাড়িতে, মানে বাগান বাড়ি বাংলো বাড়ি এসব বানাবার চেষ্টা করি সুন্দর প্রকৃতিতে। তা প্রভু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আগে থেকেই কি করেছেন, ঘর ছেড়ে দিয়েছেন। সেই যদি প্রকৃতির কোলে থাকতেই হবে তাহলে ভাই আগে ভাগে ছাড়ি, বুড়ো বয়সে ছাড়ার কি দরকার। একদম সারাটি জীবনই প্রকৃতিতে থাকবো। আর সে জীবন কম মিত্র, হ্যাঁ 14 বছরের জীবন প্রকৃতিকে ভালোবেসে কাটিয়েছেন। আর অযোধ্যাও কিন্তু প্রভু শ্রী রামচন্দ্রের প্রকৃতিপ্রেমী দেশ, নগর, রাজ্য, তাই না? আজকের এই ভিডিওটি এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে হৃদয়ে থেকে আশীর্বাদ করবেন। রাধে রাধে। বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমই নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন।